বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের ধারাবাহিক আলোচনায়। আশা করি সাথেই থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা আমাদের সমাজে দেখছি ইদানিংকালে অনেক গণমাধ্যমে উঠে আসছে দেনমোহর নিয়ে বাণিজ্য, মোহরানা নিয়ে বাণিজ্য। এই যে কথাটি, এটি আসলে বহুল প্রচলিত হয়ে গিয়েছে এখন সমাজে। তো আজকে এই বিষয় নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব, আশা করি অনেকের উপকারে আসতে পারে। মোহরানা নির্ধারণের ক্ষেত্রে আমাদের দেশে যে পারিবারিক পার্সোনাল যে ল আছে, সেই লতে কিন্তু মুসলিম বিবাহ সম্পর্কিত বিষয়গুলোর বিধান রয়েছে, এবং মোহরানা নির্ধারণের ক্ষেত্রে কিন্তু একটা কোরআনিক গাইডলাইন রয়েছে। সেই গাইডলাইনগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমাদের সমাজে আর এরকম যে একটা মোহরানা নিয়ে যে বাণিজ্যর বিষয়টা আমরা শুনি, সেটা হতো না। যাই হোক, ইদানিংকালে আমরা দেখছি যে কোনো কোনো কনের অভিভাবক এটাকে একটা তাদের আয়ের উৎস হিসেবে নিয়েছেন। সবার কথা বলছি না, যাদের উদ্দেশ্য মেলা ফাইজি, তারা এইগুলা করছেন প্রফেশনালি, অর্থাৎ নিজের মেয়েকে বিয়ে দিচ্ছেন, দেওয়ার সময় দর কষাকষি করেন মোহরানা নির্ধারণের জন্য। দেখা যাচ্ছে পাত্র যিনি বিয়ে করতে চাচ্ছেন, তার বয়স, তার প্রতি মাসে ইনকাম 15,000 টাকা, অথচ সাধারণভাবে জীবনযাপন করে, অথচ তার দেনমোহর 15 থেকে 20 লক্ষ টাকার মতো ঘটনাও ঘটেছে। তাহলে ধরুন 15,000 টাকা করে যিনি প্রতি মাসে রোজগার করেন, তাহলে তার মোহরানা যদি পরিশোধ করতে হয় 10 থেকে 15 লক্ষ টাকা, তা কত বছর লাগবে সংসার চালানোর পরে? এটি কি জুলুম নয়? অবশ্যই এটি একটি জুলুম। আর একটি বিষয় হচ্ছে, পাত্রপক্ষেরও দেখা যায় একটা প্রবণতা যে মোহরানার টাকা 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ দেন। আবেগের কারণে ওনারা অনেকেই সম্মত হয়ে যান, এবং মোহরানা যত টাকাই হোক না কেন ওনারা সেটাতে সম্মতি দিয়ে দেন। বিশেষ করে পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের অভিভাবকদের এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যায়। ওনারা নিজেদেরকে এটা একটা নিজেদের আত্মম্বরিতা মনে করেন, অর্থাৎ মেয়ে পক্ষ যদি বেশি দেনমোহরানা ধার্য করতে পারেন, তাহলে নিজেদেরকে খুব বেশি সম্মানিত বোধ করেন। আর ছেলেপক্ষ অনেক সময় একটু নিজের স্ট্যাটাস আপগ্রেড করার জন্য অথবা স্ট্যাটাস মেনটেন করার জন্য ওনারা যা বলে সেটাতেই অনেক সময় সম্মতি দিয়ে একটা বড় অ্যামাউন্টের মোহরানা ধার্য করে দেন। অনেকে মনে করেন যে বড় অ্যামাউন্টের মোহরানা ধার্য হলে কি হবে, এই টাকা তো আর আমার দেওয়া লাগছে না এখন। এটা ওনারা মনে করেন যে যদি কোনো ডিভোর্স হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, তাহলেই হয়তো সেটা দেওয়া লাগবে। আবার কারো কারো এমন ভুল ধারণাও আছে, ভ্রান্ত ধারণাও আছে, যদি স্বেচ্ছায় যদি বরকে যদি ডিভোর্স দিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে ছেলে কি করতে হবে না, দেনমোহর পরিশোধ করতে হবে না। এটা তাদের ভ্রান্ত ধারণা, কিন্তু তা ঠিক নয়। যে কোনো পক্ষ থেকেই যদি ডিভোর্স দেওয়া হয়, তাহলে মোহরানা পরিশোধ করতে হবে। আর মোহরানা কিন্তু ডিভোর্সের পরে পরিশোধ করার বিষয় নয়। মোহরানা বিয়ে আপনার হওয়ার পর, অর্থাৎ দাম্পত্য জীবন শুরু করার পূর্বেই মোহরানা পরিশোধ করতে হয়, এবং এই মোহরানাটা আমাদের দেশে পরিশোধ করা হয় না বলেই এই মোহরানা নিয়ে বাণিজ্য হয়, অর্থাৎ সাধ্যের চেয়ে অনেক বেশি মোহরানা ধার্য করা হয়। এটা মনে হচ্ছে একটা খামখেয়ালি করে করা হয়। পরবর্তীতে কিন্তু ফেঁসে যান অনেকে জায়গা জমি বিক্রি করে, ধার কর্য করে কিন্তু মোহরানার টাকা পরিশোধ করতে হয়, নতুবা আদালতে মামলা মোকদ্দমা কন্টেস্ট করতে হয়। সেই ক্ষেত্রে মামলা মোকদ্দমার খরচ সহ নিয়ে অনেক ভোগান্তিতে পড়েন। তো যাই হোক, যেটা বলছিলাম, বাণিজ্যের বিষয়টা যেটা, এটা অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক বিষয়। মানুষ বৈবাহিক সম্পর্কের মতো একটি অত্যন্ত পবিত্র সম্পর্ক এবং পারিবারিক এবং সামাজিক যে
বন্ধন, সেই বন্ধনের মাঝে দেখা যাচ্ছে যে একটা বাণিজ্যিক টেন্ডেন্সি নিয়ে আসে, একাধিক বিয়ে করার একটা প্রবণতা এখনকার যুগের মেয়েদের মাঝে দেখা যায়, যারা পেশাদার এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত। আমরা গণমাধ্যমে দেখেছি যে কোনো একজন মেয়ে 15 থেকে 17টি বিয়ে করেছেন। তার ব্যবসায় হচ্ছে সেটা, বিয়ে করেন এক বিদেশে যারা থাকে প্রবাসী ভাইদেরকে বিভিন্নভাবে ইমুতে কথা বলে অথবা হোয়াটসঅ্যাপে কথা বলে, ভিডিও কলে বিভিন্নভাবে এদেরকে ব্ল্যাকমেইল করে হোক বা যেভাবেই হোক, যাদের একটু টাকা পয়সা আছে তাদেরকে ওনারা বিভিন্ন রকম ট্র্যাপে ফেলেন। তারপর বিয়ের জন্য ওনারা একটা বন্দোবস্ত করেন, সেই বিয়েতে উচ্চ অ্যামাউন্টের একটা দেনমোহর নির্ধারণ করে। এমনও দেখা গেছে 1 সপ্তাহ সংসার করেছে, তারপর কনে স্বেচ্ছায় ডিভোর্স দিয়েছে, দিয়ে দেনমোহরের মামলা করেছে, নারী শিশু নির্যাতনের মামলা করেছে। তো ওনাদের টার্গেট হচ্ছে তাদের পয়সা আছে তাদেরকেই ধরে, যাতে করে মামলা করেও টাকা উদ্ধার করা যায়। তো ওনাদের আবার নিজস্ব কিছু এই ধরনের লিগ্যাল সাপোর্ট দেওয়ার মতো ওনাদের নিজস্ব একটা টিমও থাকে, সেটাও কিন্তু আমরা দেখেছি। তো ওনাদের আর কোনো সমস্যাই হয় না, এই ধরনের কাজগুলোতে ওনারা ইনভলভ হয়, একের পর এক বিয়ে করে তালাক দেয়, আবার বাবা মা আত্মীয় স্বজন সহ এসব কর্মকাণ্ডে জড়িত থাকে। যারা সম্মানী ফ্যামিলি তারা অনেক সময় দেখা যাচ্ছে যে মামলা মোকদ্দমায় না গিয়ে ঠিক আছে ভুল হয়েছে কিছু করার নেই, টাকাটা দিয়ে দেয়। তো এভাবে করতে করতে দেখা যাচ্ছে যারা দেনমোহরের বাণিজ্য করে, মোহরানার বাণিজ্য করে, ওই সমস্ত মেয়েরা দেখা যাচ্ছে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। পরবর্তীতে এটাই তার একটা ব্যবসা পরিণত হয়ে যায় এবং তার পরিবারের সবার বেঁচে থাকার একটা অবলম্বন হয় এবং সে একটা আর্নিং সোর্স হিসাবে এটাকে বেছে নেয়। তো এভাবেই তাদের প্রতারণা চলতে থাকে। তো আমাদের দেশে আমাদের যে প্রবাসী ভাইয়েরা যারা আছেন, যারা থাকেন, অনেক কষ্ট করে ওনারা রেমিটেন্স আমাদের দেশে পাঠায়, দেশের জন্য অনেক কাজ করেন প্রবাসী ভাইয়েরা। তো আপনাদের উদ্দেশ্য একটা কথা বলি যে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ অথবা অন্য যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েদের সাথে কথা বলা বা ভিডিও চ্যাটিং এগুলা করার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। আমি বলবো যে এগুলো না করার জন্যই, কারণ আপনি হয়তো একাকিত্ব ফিল করেন, বিদেশে থাকেন, এই কারণে আপনি মনে করছেন যে তার সাথে কথা বললে আপনার সময়টা পাস হবে বা আপনি একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কিন্তু এর পিছনে একটি বিরাট ষড়যন্ত্রের জাল কিন্তু ওনারা পাতে এবং এই জালে কিন্তু আপনারা আটকা পড়ে যান। আপনারা হয়তো অনেকেই সরল মনে গুড ফেইথে এই কাজগুলো করেন, কিন্তু পরবর্তীতে আমরা আমাদের পেশাগত জীবনে দেখি যে এটা একটা বিরাট আকার ধারণ করে এবং আপনারা অনেক হয়রানির শিকার হন। অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনারা কিন্তু টাকা পয়সা রোজগার করে দেশের অর্থনীতির চাকাকে কিন্তু আপনারা সচল রাখেন। আর এই ব্যাপারটাতে আপনারা আশা করি একটু সতর্ক থাকবেন। আর আমাদের দেশেও যারা আছেন, অনেক যুবক ভাই আছেন, আবার অনেকে পেশাজীবী আছেন, আবার অনেক চাকরিজীবী কর্মজীবী আছেন, অনেক সরকারি কর্মকর্তাও অনেক সময়, সবার কথা বলছি না, এ সমস্ত ট্র্যাপে পড়ে যান। তো ট্র্যাপে পড়ে গিয়ে অনেক ব্যবসায়ী থাকেন, বিশেষ করে ব্যবসায়ীদেরকে ওনারা বেশি টার্গেট করেন, যারা মোহরানার ব্যবসা করে এবং বাণিজ্য করে টার্গেট করে বিভিন্নভাবে আপনার সোশ্যাল মিডিয়াতে চ্যাটিং করে বিভিন্ন রকম আপনার প্রলোভন দেখায়। দেখা যাচ্ছে যে খুব অশোভন অঙ্গভঙ্গি দিয়ে ছবি পাঠায়, ভিডিও পাঠায়, অথবা তাদেরকে নিয়ে ঘুরতে বের হয়। তাদেরই একটা চক্রের মাধ্যমে ওদেরকে ব্ল্যাকমেইল করে কোনো এক জায়গায়, নির্জন জায়গায় নিয়ে তাদেরকে হাত পা বেঁধে তাদেরকে উলঙ্গ করে ছবি টবি তুলে ব্ল্যাকমেইল করে অনেক টাকা নেওয়ার চেষ্টা করে। যদি সেটা তো সফল না হয়, তাহলে ওনাদেরকে বিভিন্ন ফাঁদে ফেলে বিয়ে করার মতো এরকম একটা নাটক মঞ্চস্থ করে এবং ক্ষেত্র বিশেষে 50 লক্ষ, 1 কোটি, 2 কোটি, 10 লাখ, 20 লাখ, যে যেরকমভাবে পারে জোর জবরদস্তি করে কিন্তু একটা কাবিননামা করে নেয়।
এই কাবিননামা করে কিন্তু তারা ক্ষান্ত হয় না, তাদের বিরুদ্ধে আবার মামলা মোকদ্দমা করে দেয়, ডিভোর্স দিয়ে দেয়, দিয়ে তাদের সাংসারিক জীবন যদি থেকে থাকে কারো সেটাকে ধ্বংস করে দেয়। অ্যাট দ্য সেম টাইম তারা তাদের যদি চাকরি ব্যবসা থাকে, তাদের যে একটা সামাজিক সুনাম থাকে, সেটাকেও তারা কিন্তু একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দেয়। তো যে কোনো অসৎ কর্মই আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা রিটার্ন থাকে। দুনিয়াতেও সেটার একটা রিটার্ন পাওয়া যায়, আখেরাতে তো আল্লাহ তাআলা সেটা দিবেই। কিন্তু অসৎ কর্ম যেটা, সেটার কারণেই অনেকে সমাজে অপদস্থ হন। যারা এই সমস্ত প্রলোভনে পড়ে এই কাজগুলো করেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা এই সমস্ত বিভ্রান্তিতে এবং প্রলোভনে পড়বেন না। অনেক সময় বিভিন্ন দেখা যায় যে ডিজে পার্টিতে যায় অনেকে। এখন তো আমাদের সমাজ নোংরামিতে ভরে গিয়েছে বলা যায়। যদিও আমাদের সমাজে পশ্চিমা সংস্কৃতি পুরোপুরি ঢুকেনি, কিন্তু কিছু কিছু সেক্টরে, কিছু কিছু অঞ্চলে, কিছু কিছু জোনে আমাদের দেশের কিছু কিছু শহরে পশ্চিমা সংস্কৃতিকেও মনে হয় ছাড়িয়ে গিয়েছে। তাদের পিতামাতা বা তাদের অভিভাবকগণ তাদের ছেলে মেয়েদেরকে কীভাবে ছোটোবেলায় তাদের স্কুলিং এবং তাদের প্যারেন্টিং কেমন হয়েছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। যাই হোক, পশ্চিমা সংস্কৃতিতে তারা যদি অভ্যস্ত হয়ে থাকে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে এই ধরনের ফাঁদে যেন কোনো পুরুষ না পড়ে, এবং এই ধরনের ফাঁদ যারা ফেলে, অর্থাৎ যারা মোহরানার বাণিজ্য করে বিয়ে করে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে, তাদেরকেও কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা সদস্যগণ তাদেরকে কিন্তু অভিযান চালিয়ে অনেকেই অভিযোগের প্রেক্ষিতে, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে কিন্তু গ্রেফতারও করেছে। আমরা গণমাধ্যমে দেখেছি তাদের বিরুদ্ধে কিন্তু আপনার বিচার প্রক্রিয়া চলছে, আইনের আওতায় অনেকেই চলে আসছে। তো যারা এই ধরনের কর্মকাণ্ডে এখনও নিজেদেরকে ব্যস্ত রাখছেন, নিজেদেরকে সংশ্লিষ্ট রাখছেন, তাদের জন্য আসলে সামনে খুব বেশি সুখের বার্তা নেই। তারা যে কোনো মুহূর্তে কিন্তু তারা পাকড়াও হয়ে যাবেন, গ্রেপ্তার হবেন এবং আইনের আওতায় চলে আসবেন। আর আপনারা এটা মনে করারও কোনো কারণ নেই যে একটার পর একটা এরকম করেই যাবেন, আর কেউ আপনাদেরকে লোকলজ্জার ভয়ে কেউ কোনো অভিযোগ করবে না। বিষয়টা এরকম নয়। অনেকেই হয়তো করে না, আবার এমনও হতে পারে একজন যদি কোনো অভিযোগ করে সুনির্দিষ্টভাবে, তাহলে আপনার শিকড় সহ উপরে ফেলবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে মোহরানা বা দেনমোহর নিয়ে যে বাণিজ্যটা চলছে আমাদের দেশে চলছে, আবার অনেক প্রবাসী ভাই বোনেরা যারা ইউরোপ কান্ট্রিতে থাকেন, আবার অনেকে আছেন যারা আমেরিকায় থাকেন। তো এই সমস্ত ভাই বোন ওখানেও দেখছি যে অনেক বড় ধরনের একটা ট্র্যাপে ফেলে দেয় দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে। তো দেনমোহর যত কম নির্ধারণ করা যায়, অর্থাৎ রিজনেবল যতটুকু, পাত্রের যোগ্যতা, তার আর্নিং, তার পাত্রীর সামাজিক মর্যাদা, পাত্রীর যোগ্যতা, সকল কিছু বিবেচনায় দেনমোহর নির্ধারণ করা বাঞ্ছনীয়। এটা করা হলে বিয়েতে বরকত হয়, দাম্পত্য জীবন সুন্দর হয়। আমাদের দেশে চলছে উল্টা, অর্থাৎ বিয়েকে করা হচ্ছে জটিল, আর জেনা বা ব্যভিচারকে করা হচ্ছে খুব সহজ। হাতের নাগালে জেনা ব্যভিচার ঘুরঘুর করে। আর বিয়ে করতে গেলে বা বিয়ে দিতে গেলে দেখা যাচ্ছে যে অনেক বড় ধরনের একটা আঞ্জাম করতে হয়, অনেক বড় ধরনের একটা প্রস্তুতি নিতে হয়, অনেক টাকার ব্যাপার চলে আসে। যেই বিয়েতে অনেক বেশি খরচ সেই বিয়েতে আসলে বরকত কম, যে বিয়েতে কম খরচ সেই বিয়েতেই বরকত বেশি হয় বলেই আমরা জানি এবং দেখেছি এবং শুনেছি। তো ধন্যবাদ। আমি আজকের যে আলোচনাটি, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং সচেতনতামূলক একটি আলোচনা। আশা করি এই আলোচনা শোনার পর অনেকের গাত্রদাহ হবে, আবার অনেকে এই আলোচনা থেকে সতর্ক হতে পারবেন। যাদের গাত্রদাহ হবে তারা তাদের গাত্রে দাহ যে হয়েছে সেইটার দিকে খেয়াল না রাখে এই কথাগুলোকে আমলে নিয়ে জাস্ট 1 মিনিট চিন্তা করে ভাববেন আপনি যার সাথে এই কাজটা করছেন
সে যদি আপনার আপন ভাই হতো, তার সাথে যদি অন্য কেউ এই কাজটা করত, তাহলে আপনি বোন হিসাবে কি আপনার অনুভূতি হতো সেটাও একটু চিন্তা করার বিষয়। যাদের সাথে আপনারা প্রতারণা করছেন, মোহরানার বাণিজ্য করছেন, তারাও কোনো না কোনো বোনের ভাই। সুতরাং আপনাদেরকে কিন্তু এটাও খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন। চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আমরা প্রত্যেকে এগিয়ে আসি, যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করি। আর একটি কথা না বললেই নয়, মোহরানা নির্ধারণে অভিভাবকরা যেন অতিরঞ্জিত না করি, বাড়াবাড়ি না করি। ধন্যবাদ।